আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগের একটা টপিকস রয়েছে মঙ্গল কাব্য। আজকের আমি আলোচনা করব এই মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, মঙ্গল কাব্যগুলোকে কেন এই নামে অভিহিত করা হতো, মঙ্গল কাব্যের সংজ্ঞা, তাৎপর্য, গঠনশৈলী। মঙ্গল কাব্যের টপিকসগুলো আজকের আলোচনা করে দিচ্ছি, তাই সঙ্গে থাকো। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, শুনবে, এবং যে নোটসটা আমি দেবো সেই নোটসটা অবশ্যই আশা করি তোমরা খাতায় তুলে নেবে। খুব গুরুত্বপূর্ণ, দামি, ইম্পর্টেন্ট একটা নোটস আমি দিয়ে দিচ্ছি এবং খাতায় নোটসটা লিখে নেবে। খুব গুরুত্বপূর্ণ নোটস, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা নোটস দিয়ে দিচ্ছি, তোমরা সংগ্রহ করবে। মঙ্গল কাব্য আমরা জানি বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগে একটা টপিকস রয়েছে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যের নামকরণ, তাৎপর্য, গঠনশৈলী বা মঙ্গল কাব্যগুলোকে কেন এই নামে অভিহিত করা হয় বা মঙ্গল কাব্য সৃষ্টির কারণ, মঙ্গল কাব্য সৃষ্টির প্রেক্ষাপট আমি আলোচনা করে দিচ্ছি, সঙ্গে থাকো। প্রথমে মঙ্গল কাব্যের সংজ্ঞাটা দেখো। খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত পৌরাণিক, লৌকিক পৌরাণিক সংমিশ্রিত দেবদেবীর পূজা প্রচার ও ভক্ত কাহিনী অবলম্বনে যে ধরনের সম্প্রদায়গত প্রচারধর্মী ও আখ্যানমূলক কাব্য রচিত হয়েছে তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য বলা হয়। এবারে দেখো, মঙ্গল কাব্যগুলির মঙ্গল নামের কারণ ও উৎস সম্পর্কে বিভিন্ন ধরনের মতামত প্রচলিত রয়েছে। যেমন কি না, মঙ্গল কাব্যের মঙ্গল কথাটির অর্থ কল্যাণ। মঙ্গল কাব্য লিখলে, পড়লে বা শুনলে কবি, কাব্য পাঠক বা কাব্য শ্রোতার মঙ্গল হয় বলেই এই ধরনের নাম। তাহলে এই জন্য মঙ্গল কাব্য বলা হয়। আর দ্বিতীয় মত যে প্রচলিত সেটা হচ্ছে চণ্ডীর গান বা মনসার ভাসানকে মঙ্গল কাব্য বলা হতো। এজন্য মঙ্গল কাব্যের অন্য নাম অষ্টমঙ্গলা। এক মঙ্গলবার থেকে অন্য মঙ্গলবার পর্যন্ত তা গাওয়া হতো বলেই এই নাম। যদিও এই কথাটি ভ্রান্ত বলে মনে হয়, কেননা কথাটি একমাত্র চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে সত্য। কারণ চণ্ডীমঙ্গলে আমরা দেখেছি যে এক মঙ্গলবারে শুরু হয়ে পরবর্তী মঙ্গলবারে সমাপ্ত। তাছাড়া আর কোনো কাব্যে এই মঙ্গলবারে শুরু হয়ে পরবর্তী মঙ্গলবারে সমাপ্তর ঘটনা নেই। তাই এই নামটা যদিও সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য নয়। তৃতীয় মত যেটা, সেটা হচ্ছে মঙ্গলের আর এক নাম রয়ানী, রজনী থেকে জাত রয়ানী শব্দ, অর্থাৎ রাত জেগে গাওয়া হতো বলেই এই নাম রয়ানী বা জাগরণ পালা। অন্যদিকে মঙ্গল লীলা কাহিনী অর্থে ব্যবহৃত হয়েছে। তামিল ভাষায় আবার মঙ্গল শব্দের অর্থ হচ্ছে বিবাহ, হিন্দিতে মেলা, যাত্রা, গান, এগুলো। চতুর্থ মত প্রচলিত যেটা, সেটা হচ্ছে জয়দেবের গীত গোবিন্দম কাব্যে মঙ্গলম উজ্জ্বল গীতি বলে গানের সূচনা হয়েছে। ডক্টর আশুতোষ ভট্টাচার্য মঙ্গল কাব্যের যে সংজ্ঞাটা দিয়েছেন বা যে মতটা বলেছেন সেটা হচ্ছে না, প্রাচীন বাংলায় বিবাহ উপলক্ষে প্রচলিত লোকসঙ্গীতের রাগকেই মঙ্গল রাগ বলা হতো। পরে এর অর্থ সংকুচিত হয়ে দেবদেবীর বিবাহ অর্থে শব্দটি ব্যবহৃত হয়। অতঃপর বাংলায় দেবদেবীর মাহাত্ম্য সূচক রচনা মাত্রই মঙ্গল নামে পরিচিত হয়েছে। পরবর্তী যে মত সেটা হচ্ছে প্রাচীন মঙ্গল কাব্যে বিবৃত রয়েছে যে মঙ্গলাসুর দৈত্য বধের কাহিনী থেকে কাব্যের এইরূপ নামকরণ হয়েছে বলে মনে করা হয়। পরবর্তী যে মতামত সেটা হচ্ছে মঙ্গল কাব্যের দেবদেবীর অমঙ্গলকারী শক্তিকে ভক্তের মনে স্থান না দেওয়ার উদ্দেশ্যে মঙ্গল নামকরণ হতে পারে। পরবর্তী যে মতামত সেটা হচ্ছে মঙ্গল কথাটি দেবলীলা গীতি অর্থে প্রয়োগ করা হয়েছে হরিবংশ পুরাণে, তাই মঙ্গল নামকরণ। সুকুমার সেন বলেছেন যেটা, সেটা কি না, দেব পূজা উৎসব উপলক্ষে এসব কাহিনী দীর্ঘদিন ধরিয়া গীত হইত। কতক অংশ গানের মতো নাচের তালে গাওয়া হইত, বাকি অংশ সুরে তালে আবৃত হইত। গ্রাম দেবদেবীর পূজা উপলক্ষে তাহাদের মাহাত্ম্য কাহিনী গীত হইলে আসরে একটি ঘট রাখিয়ে তাহাকে দেবাধিষ্ঠান কল্পনা করা হইত। আশুতোষ ভট্টাচার্যের একটা অন্য মত হলো সেটা কি না, প্রাচীন ও মধ্যযুগের পদসাহিত্য মাত্রই গানের উদ্দেশ্যেই রচিত হইয়াছিল, মঙ্গল সাহিত্য ইহার ব্যতিক্রম ছিল না। এই জন্যই মনে হইতে পারে আদ্যপান্ত মঙ্গল রাগে কিংবা প্রধানত মঙ্গল রাগে যাহা গীত হইত
তাহাই সাধারণত মঙ্গল গান বলিয়া অভিহিত হইত। এবারে যাব আমরা মঙ্গল কাব্যের গঠনশৈলী। মঙ্গল কাব্যের নামকরণটা হলো, মঙ্গল কাব্যগুলো কেন এই নামে অভিহিত করা হতো সেটা হলো, এবারে যাব মঙ্গল কাব্যের গঠনশৈলী। দেখো, তুর্কি আক্রমণ পরবর্তী মানুষের জীবনে বাধার প্রেরণা স্বরূপ, আশা ভরসার উৎস স্বরূপ মঙ্গল কাব্যের ভূমিকা অপরিসীম। এই মঙ্গল কাব্যের দেবদেবী কোথাও নারী যেমন মনসা চণ্ডী, কোথাও পুরুষ ধর্ম ঠাকুর শিব। এদের নিয়ে অনেকগুলি আখ্যান কাব্য রচিত হয়েছে। তবে প্রধানত মনসা চণ্ডী ও ধর্ম ঠাকুরের মাহাত্ম্যসূচক মঙ্গল কাব্যগুলি বাংলা সাহিত্যের দিক থেকে বিশেষ খ্যাতির দাবি রাখে। এই তিন শ্রেণীর মঙ্গল কাব্যকে গঠনশৈলীর দিক থেকে 4টি খণ্ডে ভাগ করা হয়। যেমন কি না 4টে খণ্ড রয়েছে। কি কি না, বন্দনা খণ্ড। বন্দনা খণ্ডে আমরা দেখতে পাই না গ্রন্থারম্ভে থাকে দেবদেবীর বন্দনা। গ্রন্থের কীর্তিত দেবতা ছাড়াও অন্যান্য দেবদেবীর বন্দনা সহ পিতা মাতা ও গুরুজনের প্রতি শ্রদ্ধা নিবেদিত হতো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মঙ্গল গানের আসরে সমবেত শ্রোতৃমণ্ডলীকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংস্কৃতিক মিলনই এই খণ্ডের উদ্দেশ্য ছিল। পরের পয়েন্ট কি না, গ্রন্থোৎপত্তির কারণ ও আত্মবিবরণী। এই অংশে কবির আত্মপরিচয়, স্বপ্নাদেশ, গ্রন্থ রচনার উৎস নির্দেশিত থাকে। এছাড়া কবি নিজ বংশ পরিচয় এবং সমকালীন সমাজ ও রাষ্ট্রের পরিচয় দেন। পরের পয়েন্ট না, দেবখণ্ড। এই অংশের মূল কথা হলো পৌরাণিক ও লৌকিক দেবদেবীর সমন্বয়। এই পর্যায়ে স্বর্গলোকের দেবদেবীরা সাবভ্রষ্ট হয়ে পূজা প্রচারের উদ্দেশ্যে মর্তে আগমন করেন। শেষ হচ্ছে নরখণ্ড। মঙ্গল কাব্যের মূল অংশ এটি। সাবভ্রষ্ট দেবদেবীরা মর্তে এসে পূজা প্রচার করেন এবং তা শেষ হলে পুনরায় স্বর্গে ফিরে যান। এই গেল মঙ্গল কাব্যের গঠনশৈলী। তাহলে মঙ্গল কাব্যের নামকরণ হলো বা তাৎপর্য হলো, গঠন কৌশল হলো। এবার যাব মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য। মঙ্গল কাব্যের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আলোচনা করব। দেখে নাও মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যটা। মঙ্গল কাব্য কাকে বলে, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মধ্যযুগের সাহিত্য ভূমিতে মঙ্গল কাব্যগুলি যেন একরাশ সূর্যমুখী ফুল। তার জন্ম মাটিতে, পরিপুষ্টতা মাটির রসে ও মাটি ঘেঁষা জীবনের শ্বেতবিন্দু ছায়ায়। অথচ প্রতি মুহূর্তে দৈব কৃপা লাভের জন্য ক্রমাগত তার ঊর্ধ্বমুখী প্রার্থনা। বস্তুত পদাবলী, চরিতকাব্য বা অনুবাদ শাখার মতো মঙ্গল কাব্যগুলিও বাংলা সাহিত্যের একটি বিশিষ্ট পর্যায়। এর আখ্যানের বহিরঙ্গে আছে দৈবলীলা বা দেবদেবীর মাহাত্ম্য প্রচার, অন্তরঙ্গে আছে সেই দেবদেবী বা সাবভ্রষ্ট চরিত্রের মানবিক স্বভাবে রূপায়ণ। লোকসমাজে পূজা প্রচার ও স্বর্গলোকে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় এখানে দ্বন্দ্বই হয়েছে দেবতা ও মানব চরিত্রের বিধিলিপি। আমরা দেখেছি প্রতিটা মঙ্গল কাব্যে দেবদেবীর একটা দ্বন্দ্ব সংঘাত অবশ্যই রয়েছে, তাই মঙ্গল কাব্যের বিধিলিপি। মঙ্গল কাব্য বলতে বোঝায় খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ থেকে, এটা মঙ্গল কাব্যের সংজ্ঞা, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে মঙ্গল কাব্যের সংজ্ঞাটা। খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত পৌরাণিক, লৌকিক পৌরাণিক সংমিশ্রিত দেবদেবীর পূজা প্রচার ও ভক্ত কাহিনী অবলম্বনে যে ধরনের সম্প্রদায়গত প্রচারধর্মী ও আখ্যানমূলক কাব্য রচিত হয়েছে তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য বলা হয়। এটা মঙ্গল কাব্যের সংজ্ঞা। আশুতোষ ভট্টাচার্য, মঙ্গল কাব্যের ইতিহাস, আশুতোষ ভট্টাচার্য। এই বইটা বাংলা সাহিত্যে ভারতবর্ষে দ্বিতীয় কোনো বই নেই এই বইটার মতো। সব থেকে শ্রেষ্ঠ বই বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস, আশুতোষ ভট্টাচার্য। তিনি কি বলেছেন, মানে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী হইতে আরম্ভ করিয়া অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্রের কাল পর্যন্ত বঙ্গ সাহিত্যের যে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য প্রচলিত ছিল তাহাই বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য নামে পরিচিত। এবার যাবো বৈশিষ্ট্য, মঙ্গল কাব্যের কি কি বৈশিষ্ট্য রয়েছে বা থাকা দরকার। প্রথম পয়েন্ট হচ্ছে আঙ্গিকগত বৈশিষ্ট্য। এই আঙ্গিকগত বৈশিষ্ট্যের মধ্যে কি কি রয়েছে না, ছন্দ। মঙ্গল কাব্যে মূলত মিশ্র কলাবৃত্ত রীতির পয়ার ছন্দের ব্যবহার দেখা যায়। মিশ্র কলাবৃত্ত পয়ার ছন্দকে মধ্যযুগে পাঁচালী ছন্দ বলা হতো। পয়ার ছন্দে অর্থাৎ ৮-৬ মাত্রা পয়ার ছন্দে রচিত মঙ্গল কাব্যগুলি গান করার সময় দ্রুততার সঙ্গে আবৃত্তি করা হতো। যেমন পিপিড়ার পাখা উঠে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছে ঘরে, এটা চণ্ডীমঙ্গলে রয়েছে। পয়ার ছাড়া ত্রিপদী ছন্দ মঙ্গল কাব্যে লক্ষ্য করা যায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ধুয়া বা ধ্রুবপদ। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা শর্ট কোশ্চেন পড়ে, ধুয়া বা ধ্রুবপদ কাকে বলে।
মধ্যযুগের বেশিরভাগ কাব্য ধোঁয়াপদের ব্যবহার আসলে একঘেয়েমি দূর করার জন্য। মঙ্গল কাব্যের প্রত্যেক পরিচ্ছেদে বা পালার অংশের জন্য স্বতন্ত্র ধোঁয়া রচিত হয়েছে, যেমন উমা দয়া করো গো, বিষম সমন ভয় হর গো, ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে রয়েছে। বন্দনাংশ: প্রতিটি মঙ্গল কাব্যের আরম্ভে প্রথমে গণেশাদি পঞ্চদেবতার বন্দনা, পরে গুরু বন্দনা দিয়ে কাব্য শুরু হয়েছে। পরের পয়েন্টস, কবির আত্মপরিচয় ও গুরুত্বোৎপত্তির কারণ। এই অংশে আমরা দেখি না, কবি দৈবাদেশ বা স্বপ্নাদেশে আরাধ্য দেবদেবীর মাহাত্ম্যসূচক কাব্য রচনার কারণ বর্ণনা করেছেন। এই প্রসঙ্গে কবি নিজ বংশ পরিচয় এবং সমকালীন সমাজ ও রাষ্ট্রের পরিচয় দিয়েছে। পরের পয়েন্ট, দেবখণ্ড ও সৃষ্টিতত্ত্ব। এই অংশ প্রায় সম্পূর্ণভাবে পুরাণের সঙ্গে যুক্ত। পৌরাণিক দেবদেবীর সঙ্গে লৌকিক দেবদেবীর সম্পর্ক স্থাপনই এই অংশের মুখ্য বিষয়। পরের পয়েন্ট, নরখণ্ড। এই অংশে কোনো সাপভ্রষ্ট বা স্বর্গভ্রষ্ট দেব শিশুর নির্দিষ্ট দেবদেবীর পূজা প্রচারের উদ্দেশ্যে মর্তে জন্মগ্রহণ এবং উদ্দেশ্যকে সফল করে আবার স্বর্গে প্রত্যাবর্তন। এবারে সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি আমরা দেখবো, জানবো। মঙ্গল কাব্যের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে ভণিতা ব্যবহার, খুব গুরুত্বপূর্ণ, এটা শর্ট কোশ্চেনে পড়ে। মঙ্গল কাব্যের কবিগণ নিজের নাম পরিচয় জ্ঞাপক বিবরণ দিতেন কোনো কোনো প্রসঙ্গ বর্ণনার শেষে, তা ভণিতা নামে খ্যাত। যেমন না, শ্রী কবি কঙ্কন গায় মধুর সঙ্গীত। পরের পয়েন্ট হচ্ছে পাঁচালী রীতি। মঙ্গল কাব্যের বর্ণনা কবিগণ মূলত পাঁচালীর ঢঙে করেছেন, যা লোকসমাজে ছড়াও ব্রতকথার আকারে প্রচলিত ছিল। 12 মাসা, এটা খুব গুরুত্বপূর্ণ। নায়িকার 12 মাসের দুঃখের বর্ণনা মঙ্গল কাব্যে স্থান পায়, যেমন ফুল্লরার 12 মাস। নারীগণের প্রতিনিন্দা। বিবাহ সভায়, পুকুর ঘাটে, মেয়ে মহলে নারীরা নায়কের সঙ্গে নিজ নিজ পতিদের তুলনা প্রসঙ্গে যা বলতেন তা কবিরা তাদের কাব্যে তুলে ধরতেন। পরের পয়েন্ট হচ্ছে রন্ধন প্রণালী। বাঙালি যে ভোজনপ্রিয় স্বভাবে, তার বিভিন্ন বর্ণনা মঙ্গল কাব্যে লক্ষ্য করা যায়। যেমন শিবের পার্বতীর প্রতি রন্ধনের নির্দেশ, আজি গণেশের মাতা রান্ধ মোর মতো, নিমে শিমে বেগুন দিবে তাতে দিবে তিতো, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। চৌতিসা, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা শর্ট কোশ্চেন, খুব খুব ইম্পর্টেন্ট। চৌতিসা কাকে বলে, চৌতিসা কি? মঙ্গল কাব্যে চৌতিসা স্তব থাকা বাঞ্ছনীয়। ক থেকে হ পর্যন্ত, ক থেকে হ পর্যন্ত 34 বর্ণের প্রত্যেক বর্ণকে পঙ্ক্তির আদ্যবর্ণ রূপে ব্যবহার করে নায়ক কর্তৃক দেবীর স্তব গান। বিপন্ন নায়ক এই চৌতিসা স্তব করে বিপদ থেকে উদ্ধার পান। পরের পয়েন্ট, অলৌকিকতা। মঙ্গল কাব্যে দেবদেবীর মহিমার ব্যাপার যেহেতু থাকে, সেহেতু এখানে অলৌকিক ব্যাপার বা অতিপ্রাকৃত বর্ণনা স্থান পায়। যেমন চণ্ডীমঙ্গলে কমলে কামিনী দর্শন, অলৌকিকতা। সাধভক্ষণ, খুব গুরুত্বপূর্ণ। সাধভক্ষণ অর্থাৎ গর্ভবতী মহিলাকে তার রুচি অনুযায়ী তাকে ভোজন করানো হতো, সেটাই সাধভক্ষণ। পরের পয়েন্টস, হিন্দু বিবাহের বিশদ বর্ণনা। বিবাহের পূর্বে গাত্র হরিদ্রা, তত্ত্ব পাঠানো এবং স্ত্রী আচারের চিত্র বর্ণনাও রয়েছে মঙ্গল কাব্যগুলিতে। পরের পয়েন্ট, যুদ্ধ বর্ণনা। মঙ্গল কাব্যের অন্যতম বৈশিষ্ট্য হলো যুদ্ধ বর্ণনা। মনসা মঙ্গলে উষা অনিরুদ্ধ পালা এবং চণ্ডীমঙ্গলে ধনপতি পালা এবং ধর্মমঙ্গলের যুদ্ধ বর্ণনা রয়েছে। তাহলে এই গেল মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য। খুব গুরুত্বপূর্ণ, দামি স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা নোটস দিয়ে দিলাম, তোমরা অবশ্যই সংগ্রহ করবে, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, অবশ্যই যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন নোটস মানে বেস্ট কোয়ালিটি, নাম্বার 1, এর সেকেন্ড কোনো অপশন নেই। তাই অবশ্যই আমি চাইবো তোমরা প্রান্তিক গাইডের সঙ্গে থাকো এবং যারা ক্লাস করতে ইচ্ছুক যোগাযোগ করবে, পেয়ে যাবে।